পা দুটো উল্টো দিকে টেনে দেওয়া হয়। पैर दोनों राइट एंगल में मिला गया। পেলভিস বোন ভেঙে গেছিল। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। এবং সারা শরীরে একটাও কাপড় ছিল না। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। মেয়েটার যৌনাঙ্গ হোক বা তার চোখ, প্রত্যেকটা জায়গা থেকে রক্ত বেরাচ্ছিল। ডক্টর সুবর্ণা গোস্বামী ইন্ডিয়া টুডেকে একটা ইন্টারভিউতে জানায় যে ভিকটিমের শরীরে যে পরিমাণ সিমান পাওয়া গেছে সেটা থেকে বোঝাই যাচ্ছে যে এখানে শুধুমাত্র একজন না, বরং ভিকটিমকে অনেকজন মিলে রেপ করেছে। এছাড়াও ভিকটিমের পরিবার মিডিয়াকে জানায় যে তাদের মেয়েকে মারার আগে খুব খারাপভাবে টর্চার করা হয়েছে। কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয় না, কারণ এরপরে এই ঘটনায় যা যা জিনিস হয় সেটা দেখার পরে তোমার মানুষত্ব এবং আইন এই দুটো জিনিসের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। गला दबाकर मारा गया। 10 লাখ টাকা একজনের জীবনের দাম, সেটা মুখ্যমন্ত্রী एक बार दिखाओ हमारी बच्ची का मुंह, एक बार दिखाओ। তুমি শুধু একবার ভাবো সেই মেয়েটা কতটা ব্যথা পেয়েছিল। একটা মেয়ে যে দিনরাত পড়াশোনা করে ডাক্তার হবার জন্য, সে স্বপ্ন দেখে যে সেও মানুষদের সেবা করবে, কিন্তু তারপরে একদিন সেই মেয়েটারই ঘরে খবর যায় যে তাদের মেয়ে সুসাইড করে নিয়েছে। সেই বাবা মা তাদের মেয়ের খবর পেয়ে যখন তাকে দেখতে যায় তখন তাদের 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। हम 4 जन मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहां हमको 3 घंटा खड़े रखा। এবং এরপরে যখন তারা নিজেদের মেয়েকে দেখে তখন তাদের নিজের চোখে বিশ্বাস হয় না। ভিকটিমের চোখ থেকে রক্ত বেরাচ্ছিল। জোরে গলা চাপার জন্য তার গলার থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায় এবং দুটো পাকে দুদিকে বেঁকিয়ে দেওয়া হয়। এবারে তুমি হয়তো ভাববে যে সব জিনিস তো সামনে এসেই গেছে, তাহলে এবারে হয়তো পুলিশ দোষীদের ধরার কাজ শুরু করেই দিয়েছে, কিন্তু এমনটা কিছুই হয়নি। এই ঘটনার ঠিক পরের দিন পুলিশ সঞ্জয় রায় নামের একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করে। বলা হচ্ছে ডেড বডির পাশে একটা ইয়ারফোন পাওয়া যায় যার সাথে সঞ্জয় রায়ের ফোনের কানেকশন হয়। এছাড়া সিসিটিভি ফুটেজেও এটা ক্যাপচার হয় যে ভোর 4টের সময় সঞ্জয় রায় এই ইমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকেছিল। এবারে একটু এই সঞ্জয় রায়ের হিস্ট্রি শোনা যাক। এর ওপর এক্সটর্শন এবং মেয়েদের ধমকি দেওয়ার মতো অনেক অ্যালিগেশন আছে। এছাড়াও 2022-এ এর ওপর তার নিজের প্রেগনেন্ট ওয়াইফকেই মারার আর দুটো ফিমেল ডাক্তারের সাথে মিসবিহেভ করারও কেস হয়। কিন্তু তার সত্ত্বেও এই মানুষটা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে কাজ পেয়ে যায়। অন্যদিকে সাধারণ মানুষ এবং নিউজ রিপোর্টে এই কথাটা ছড়িয়ে যায় যে ভিকটিমের শরীরে যে পরিমাণ সিমান পাওয়া গেছে আর তার বডিতে যা যা ইনজুরি হয়েছে সেটা কি আদৌ শুধুমাত্র একটা মানুষ করতে পারে? এবার দেখো সিমানের পরিমাণ কতটা ছিল সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু পুলিশ এই ঘটনাটাকে যেমনিভাবে হ্যান্ডেল করেছে তার কারণেই মানুষ এইসব জিনিসগুলো বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। আর এরপরে এই কেসে এমন এমন জিনিস হয় সেটা দেখার পরে তো তোমার ল অ্যান্ড অর্ডারের ওপর থেকে বিশ্বাসই উঠে যাবে। সন্দীপ ঘোষ যে এই আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিল, সে এই ঘটনার পরে রিজাইন করে দেয়, কিন্তু 8 ঘন্টার মধ্যেই তাকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালও বানিয়ে দেওয়া হয়। তবে এটা শুধুমাত্র একবার না, অনেক রিপোর্ট অনুযায়ী এর আগেও সন্দীপ ঘোষের অনেকবার ট্রান্সফারের অর্ডার এসেছে, কিন্তু প্রতিবারই তার ট্রান্সফার কোনো না কোনো কারণে আটকে যায়। এছাড়াও 14ই আগস্টের রাতে যখন কলকাতার রাস্তায় সবাই নেমে পিসফুলি প্রোটেস্ট করছিল তখন কিছু মানুষ ট্রাকে করে এসে আরজি করের ডাক্তারদেরকেই মারতে শুরু করে এবং সেখানের সিসিটিভি ক্যামেরা সহ হসপিটালের সব জিনিস ড্যামেজ করে দেয়। বলা হচ্ছে ট্রাকে করে যারা এসেছিল তারা সেখানের ডাক্তার এবং সাধারণ মানুষ তো দূরের কথা, সেখানের পুলিশদেরকেও ছাড়েনি, কিন্তু থ্যাঙ্কফুলি পুলিশ এই প্রোটেস্টারদের মধ্যে কয়েকজনকে ধরেছে এবং তাকে অ্যারেস্টও করেছে। অন্যদিকে হসপিটালে যেখানে এই ইনসিডেন্ট হয়েছিল তার কিছুটা দূরেই একটা জায়গায় ভেঙে সেখানে রেস্ট রুম বানানোর কাজ শুরু হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী ইনসিডেন্টের আশেপাশের জায়গা তো পুরো সিল থাকা উচিত, তাহলে এখানে কিসের জন্য ভাঙা শুরু হয়েছিল? বলুন 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 শুনছি। অমিত মালভিয়া যে বিজেপির আইটি সেলের হেড, সে জানায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশ মিলে এই পরিস্থিতিটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও তিনি এই অ্যালিগেশনটাও লাগায়
যে আরজি কর মেডিকেল কলেজের অথরিটি যেই জায়গাটা ভেঙেছে সেখানে হয়তো কিছু জরুরি এভিডেন্স পাওয়া যেত, যেটা থেকে সিবিআই আসল মার্ডারারকে ধরতে পারত। তো এবার প্রশ্ন হলো, মানুষ কলকাতা পুলিশের ওপর বিশ্বাস করতে পারছে না কেন? কেনই বা মানুষ বারবার এই ঘটনায় সিবিআইয়ের দাবি করছে? দ্বিতীয় প্রশ্ন হলো, কলকাতা পুলিশ তো শুরুতেই একজনকে অ্যারেস্ট করে নিয়েছিল, তাহলে কেনই বা ক্রাইম সিনে রিকনস্ট্রাকশনের কাজ চালু করা হলো? এবং এত কটা মানুষ যে ট্রাকে করে আন্দোলনকারীদের ওপর এবং ডাক্তারদের ওপর আক্রমণ করার জন্য এসেছিল, সেটার খবর পুলিশ কি আগে থেকে পায়নি? এবং আমার থার্ড আর শেষ প্রশ্ন হলো যে ভিকটিমের শরীরে যে পরিমাণ পাওয়া গেছে আর তাকে যেভাবে টর্চার করা হয়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা কোনো একটা মানুষের পক্ষে করা সম্ভব না। রাত 2টোর সময় উমা ঘুমিয়েছিল সেমিনার হলে। এমন সুযোগ পেলে কি আর নষ্ট করা চলে? এই তো সুযোগ, ঝাঁপিয়ে পড়ো, মেটাও সকল খিদে। আরে চিন্তা কিসের, সামলে নেব মোটা টাকায় বেঁধে। মিটল খিদে সকল নেশা, মজাও হলো বেশ। আরে ও তো সাধারণ ঘরের মেয়ে, ওকে করেই ফেলো শেষ। রইল উমার দেহখানা নিথরভাবে পড়ে, পালালো সেই রাক্ষসের দল প্রমাণ লোপাট করে। তবে একটা কথাও শুনে রেখো, দেখবো এবার শেষ, রাস্তায় নেমেছে নারীরা, যেটা দেখছে সারা দেশ। টানবো দড়ি, পড়বে রাজা, মাথা হবে খান খান। আমরা এটা প্রমাণ করেই ছাড়বো যে নারীরাই ভগবান। আমরা এটা প্রমাণ করেই ছাড়বো যে নারীরাই ভগবান।